সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজে শামিন কুয়াশা ক্লাসিকে। আর আপনারা আছেন আমার ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে আরজে শামিন। তো আজকে যে গল্পটি আপনারা শুনবেন সেই গল্পটি আপনাদের জন্য রেখেছেন রকিবুল ইসলাম রায়হান, আর গল্পের নাম হচ্ছে কোলাহল। আসুন তাহলে গল্প চলে যায়। আমরা প্রতিদিন কত কত রাস্তা দিয়ে চলাফেরা করি। প্রত্যেক দিন কোনো না কোনো গন্তব্যের উদ্দেশ্যেই আমরা ঘর থেকে বের হই। কিছু কিছু উদ্দেশ্য আমাদের প্রতিদিনের চেনা, আবার মাঝে মাঝে আমরা সেসব গন্তব্যের দিকে পা বাড়াই যে আমাদের প্রতিদিনের ছাপোষা জীবন থেকে বের করে নিয়ে গিয়ে একটু স্বস্তি দেয়। আমাদের চেনা অচেনা এসব রাস্তা দিয়ে হাঁটার সময় কখনো কি আমরা ভাবি এর আগে কত শত কোটি পদাঘাত পড়েছে এই রাস্তায়, কত কত হাসি, কান্না, দুঃখ, বেদনার সাক্ষী হয়েছে এই রাস্তাগুলো, অথবা কত কত রহস্য লুকিয়ে রেখেছে এইসব রাস্তা, এসব গন্তব্য তাদের গহ্বরে। আমরা এসব ভাবি না, আমাদের ব্যস্ততম জীবন আমাদেরকে ভাবতে দেয় না। কিন্তু জীবনে কখনো কখনো এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যা আমাদেরকে ভাবাতে শুরু করে। চিরচেনা রাস্তা, চিরচেনা পথ হয়ে যায় অজানা অচেনা। কিছু কিছু রহস্য উন্মোচিত হয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যা জীবনকে লণ্ডভণ্ড করে দেয়। আজকে এমনই এক পরিবারের গল্পও জানাবো আমরা, যাদের সাজানো গোছানো ঘর এক কালো ছায়ার নজরে লণ্ডভণ্ড হয়ে গেছে। জয়, জয়, আয় কই তুই? জয়, আরে এই তো আমি রেডি। রেডি? তুই রেডি? হাতে ব্রাশ, হাফ প্যান্ট পরে খালি গায়ে তুই রেডি? আপু তোর না বলছি আমি যে তুই বের হওয়ার 10 মিনিট আগে আমারে জানাবি। লাগবে না, আমি একাই যাব। মাথা খারাপ হয়েছে? তুই যাবি একা? তোর একা ছাড়লে পরে বাবা আমার আস্ত রাখবে। এখন কি তোর জন্য আমি অফিসে লেট করে যাব? তুই হচ্ছিস হেড অফ প্রোগ্রাম, তুই লেট করে গেলে কি না করে গেলে কি কে জিজ্ঞেস করবে? উল্টাপাল্টা কথা বলবি না, টাকা কামাই করতে হয় না তো, বুঝবি কিভাবে? এই তো সুযোগ মতো টাকার খোঁটাটা দিয়ে দিলা না। আচ্ছা তুই আর বাবা তোরা তো খুব ভালো মতো জানিস যে আমার এই সমস্ত কথা একদমই গায়ে লাগে না। আমার বাপের কোম্পানিতে শত শত মানুষ কাজ করে, আমি কেন কারো চাকরি করতে যাব? আর তুই তো এমনিতেই ছোটবেলা থেকে একটু মাথা মোটা আসোস, সো এই জন্য এই সমস্ত চাকরি ফাকরি পেইন নিতেছিস। আমি না বুঝলাম না জয়, তোর কি সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নাই? না, একদম না, জিরো। যেই সেলফ রেসপেক্টের জন্য আমার সকালের ঘুম হারাম হবে সেই সেলফ রেসপেক্টে কোনো দরকার নেই। তুই তোর ঘুম নিয়ে থাক, আমি বেরোচ্ছি। এই না 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 না, দাঁড়া দাঁড়া, আমার এই তো হয়ে গেছে, তুই নিচে নাও, আমি আসতেছি। বাইক আস্তে চালাবি জয়। তোর না আসলে মানে লাইফে কোনো চিলও নাই, থ্রিলও নাই। আমার এত চিল কাওয়া কোনোটা লাগবে না, আস্তে আস্তে যাবি, এটা বাইক, প্লেন না। আচ্ছা তোরে নিয়ে যে এই যে 1 বছর ধরে যাইতেছি আর আসতেছি, আজ পর্যন্ত কোনোদিন একটা উষ্টাও খাইছিস? এত প্যারানাস কেন? নিজের ভাইয়ের উপরে একটু তো বিশ্বাস করতে পারোস। বিশ্বাস আর তোর ওপর? এই এই তোর হেলমেট কই? হেলমেট? সেটা আবার কি জিনিস? এই তোকে আমি কদিন বলছি হেলমেট ছাড়া বাইক চালাবি না? আচ্ছা তোর কি সবসময় উল্টাটাই করতে হবে? দেখ আপু, তুই একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। তোর লাইফ লিড করার একটা আলাদা প্যাটার্ন আছে, আমার লাইফ লিভ করার একটা আলাদা টাইপ বা প্যাটার্ন আছে। তোকে তো কোনদিন বলি নাই তুই আমার মতো হ, তাহলে তুই আমার ছোটবেলার থেকে তোর মতো বানানোর চেষ্টা কেন করস বলতো? তুই মনে হচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছিস জয়। এত বড় হয়ে গেছিস, আমাকে জ্ঞান দিবি তুই? চুপচাপ সামনের দিকে তাকায় বাইক চালা। ম্যাডাম, আপনাকে কি অফিস শেষ করার পরে নিতে যাব? না লাগবে না, আমি একাই চলে যাব। তাহলে দয়া করে আপনার বাবাকে এই জরুরি খবরটা দিয়ে দিয়েন, না হলে আমারে 12টা বাজায় দিবে। হ্যাঁ জানাবো, সাথে এটাও জানাবো যে তার ছেলে হেলমেট ছাড়া কিভাবে বাইক নিয়ে আকাশে উড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, বইলো 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 বইলো, অবশ্যই বইলো। আর তুমি মনে হয় এটা ভুলে যাচ্ছ যে তুমি যদি এটা বলো তাহলে আমি বাবাকে কি 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 বলতে পারি। তোর না সাহস দিন দিন অনেক বাড়তেছে জয়। এটাকে ব্ল্যাকমেল বলে না, এটাকে হোয়াইট মেল বলে। ডোন্ট বি রেসিস্ট। কি মেল? সেটা আবার কি জিনিস? সেটা তোকে সন্ধ্যায় আসলে বুঝাবো। এখন ওই যে তোর খাঙ্গারি টাইপের অফিসটা চলে আসছে, নাম নাম আমার বাইক থেকে। তোরে না আমি কবে যেন, শোন, বাসায় যাওয়ার আগে একটু সুপার শপ হয়ে যাবি, বাবার সুগার ফ্রি ইয়োগার্ট শেষ হয়ে গেছে, যাওয়ার সময়টা নিয়ে যাস, যা। হ্যাঁ, ড্রাইভার কাম হইতেছে হচ্ছে ওই বাজার করার লোক। আরে 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 ম্যাডাম ম্যাডাম, কই যাচ্ছেনটা কই? আপনি মনে হয় কিছু ভুলে যাচ্ছেন।
তোর বেহায়াপনা নিয়ে না একটা উপন্যাস লেখা যাবে। মানে নিজের বোনকে অফিসে নামাই দিস, তার বিনিময়ে আবার ভাড়াটাও নিস। নে। ধন্যবাদ। এই এই আর কই? আর কই মানে? ওমা, বাবার জন্য যে সুগার ফ্রি ইয়োগার্টটা নিতে বললি, ওটার টাকা দিবি না? মানে নিজের বাপের জন্য একটা জিনিস নিতে বললাম, এটার টাকা কি নাই তোর কাছে? আমি কি তোমাদের মতো চাকরি বাকরি করে টাকা ইনকাম করি নাকি? দাও টাকা দাও। নে ধর, এখন বিদায় হ। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আজকে কে রান্না করছে? অবশ্য এত জঘন্য রান্না বুয়া ছাড়া আর কে করতে পারে? কি বললি তুই? তুই দেখতেছিস না অফিস থেকে আসার পর থেকে আমি রান্না করতেছি? ইচ্ছা করে এই কথাটা বললি তুই না জয়? ও, তুই রান্না করছিস? আরে না 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 না, আমি তো একদমই দেখি নাই। কিন্তু হ্যাঁ, আজকে রান্না খাওয়ার পর এটা আমি শিওর, তোর জন্য পাত্র খুঁজতে একটু সমস্যা হয়ে যাবে। আমার পাত্রের চিন্তা তোমার করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। আহা, কি শুরু করলে তোমরা দুইজন? বাবা, দুইজন না, একজন। আমি কিছু করি নাই, তোমার মেয়ে সবসময় এরকম করে। জয়, নিজের বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি তা জানো না? আমার ভাই আমার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারে। আমিও আমার ছেলেকে যা ইচ্ছা তাই বলতে পারি। ও টাইম স্যার, ম্যাডাম প্লিজ, টাইম টাইম টাইম। তোমরা তোমাদের স্নায়ুযুদ্ধটা আবার শুরু করো না। কইরো না ধরো না, এইসব কি ধরনের শব্দ জয়? তুমি কি ঠিকমতো কথা বলতে শেখোনি? নিজের বাসায় নিজের ইচ্ছে মতো কথাটাও বলা যাবে না, কথাও এখন অন্যের ইচ্ছে মতো বলতে হবে। বিষয়টা ইচ্ছে অনিচ্ছার না, বিষয়টা ঠিক আর ভুলের। আর যেটা ঠিক সেটা তোমাদের দুজনেরই শেখা উচিত। বাবা হিসেবে শেখানোটাও আমার দায়িত্ব, আর আমি শুধুমাত্র দায়িত্বটাই পালন করছি। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার মনে হয় আপনার আছে, সেগুলো পালন করাটাও জরুরি বলে আমি মনে করি। আমি না এক কাজ করি, আমি বাসা থেকে বের হয়ে যাই, তোমরা দুজন মিলে আমাকে খোঁজা শুরু করবে, আর তাতে যদি তোমাদের অন্তর্বর্তীকালীন ঝগড়া একটু থামে আর। তুমি চুপ করো। তোমার পড়াশোনার কি অবস্থা? সকালে তো দেখি পড়ে পড়ে ঘুমাও, ভার্সিটিতেও যাও না, জীবনে কোনোদিন পড়তে বসতে দেখি না তোমাকে। পড়াশোনা কি করছো কে জানে? ছেলেকে যদি সারাক্ষণ এটা রিয়েলাইজ করানো হয় যে তার বাবার অঢেল সম্পত্তি আছে, তাহলে কোন ছেলে মেয়ে পড়াশোনায় মন দেবে সেটা আসলে আমার মাথায় আসে না। ধুর, খাবই না আমি। এই জয়, কোথায় যাচ্ছিস? জয়, না না, ঝগড়া করো ঝগড়া করো। জয় শোন। চরম বেয়াদব হয়েছে ছেলেটা। শোনেন, আমার মাকে আমি হারাইছি, কিন্তু আমার ভাইকে আমি কোনোভাবে হারাতে পারবো না, কথাটা যেন আপনার মাথায় থাকে। বাবা, ভাই আর বোন, তিনজনের ছোট্ট সংসার প্রীতিদের। আফসার সাহেব যখন এই শহরে এসেছিলেন, কেবল প্রীতির মা ছাড়া আর কিছুই সাথে আনেননি। ধীরে ধীরে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে আজ আফসার সাহেবকে শহরের 8-10টা ধনী ব্যক্তিত্বের মধ্যে হিসাব করা হয়। প্রফেশনাল লাইফে আফসার সাহেবের সফলতার সাথে পাল্লা দিয়ে ব্যক্তিগত জীবনে ব্যর্থতার খাতা ভারী হতে থাকে। টাকার নেশে এমনভাবে চেপে ধরে আফসার সাহেবকে যে ধীরে ধীরে সে যেন নিজেকে চিনতে পারে না। অ্যালকোহলের বাজে নেশায় সে এমনভাবে উন্মাদ হয়ে যায় যে নিজের স্ত্রীর ওপর নারকীয় অত্যাচার করতেও তার হাত কাঁপত না। সেসব ভয়ানক রাতের সাক্ষী ছিল প্রীতি। জয় তখন একেবারে ছোট, কোলের শিশু। প্রীতি মাঝে মাঝে ভাবে ভালোই হয়েছে সেসব ঘটনা জয়ের স্মৃতিতে নেই। সেসব ঘটনা যে কত যন্ত্রণাদায়ক তা প্রীতি আজ এত বছর পরেও হাড়ে হাড়ে টের পায়। এবং শৈশবের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোকে প্রীতি তার বাবার কাছ থেকে এতদূর সরিয়ে দিয়েছে যে কোনো কিছুতেই বাবাকে সহ্য করতে পারে না সে, কোনো কিছুতেই বাবাকে ক্ষমা করতে পারে না সে। তবুও হয়তো ক্ষমা করে দিত যদি প্রীতির মায়ের সঙ্গে তার বাবা জানোয়ারের মতন আচরণ না করত। এখন প্রীতির দুনিয়া বলতে তার ছোট ভাই জয় আর। হ্যালো, বলো, শুনতেছি। মেজাজ খারাপ? না। তার মানে বোঝা যাচ্ছে 100 ভাগই মেজাজ খারাপ। কি হয়েছে বলবা নাকি আরেকটু প্যাম্পার করতে হবে? আমাকে কেন তুমি প্যাম্পার করতে যাবা? কেন, প্যাম্পার করার জন্য কি অন্য কাউকে খুঁজে পেয়েছো? উল্টাপাল্টা কথা বলবা না অর্পণ, এমনি আমার মেজাজ খারাপ হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু কি হয়েছে বলো তো। নতুন করে কিছুই হয় নাই। বাবার সাথে কি ঝামেলা হয়েছে আবার? আমি ঝামেলা করি? আমি কি অন্যায় কথা বলি অর্পণ? ন্যায় অন্যায়ের কথা তো আমি বলতেছি না প্রীতি। দেখো, ওনার বয়স হয়েছে, আর এ বয়সে এসে মানুষ ছেলে মেয়েদের কাছ থেকে একটু মানসিক শান্তি চায়। এ সময় তার অতীত নিয়ে খোঁটা দেওয়া একদমই ঠিক না। যা হয়েছে হয়েছে, সেসব কথা এখন টেনে কি লাভ আছে? যা হয়েছে হয়েছে,
সব ভুলে যাব আমি? হ্যাঁ, কি কি ভুলবো আমি অর্পণ? নিজের মায়ের শরীরের প্রত্যেকটা জখম আমি ভুলে যাব? কিভাবে ভুলবো? হ্যাঁ, তুমি আমাকে বলো না, বলো কিভাবে ভুলতে হয়? কি করলে আমার সব মেমোরিজ আমি মুছে ফেলতে পারবো, বলো। দেখো প্রীতি, মানুষ দিন শেষে কোনো কিছুই ভুলতে পারে না, কিন্তু মানুষের জীবনে অনেক কিছুই ইগনোর করে সামনের দিকে এগোতে হয়, না হলে দেখো এমন অশান্তির মধ্যেই থাকতে হবে। থাকবো, আমি এমন অশান্তির মধ্যেই থাকবো, এটাই আমার নিয়তি, এবং আমি আমার নিয়তি মেনে নিছি। এখন কেউ যদি আমার এই সত্য মেনে নিয়ে আমার সাথে থাকবে, না থাকলে একা থাকার অভ্যাস আমার আছে অর্পণ। শোনো, তোমার মাথা এখন গরম, তুমি আগে মাথা ঠান্ডা করো, আমি পরে কল করছি। কেন পরে ফোন করবা কেন? তোমার যখন সময় হবে তখন কথা বলতে হবে। আমার একদিনে অ্যাগ্রেশন নিতে পারতেছো না তুমি? আমি সে কথা বলিনি বাবা, এখন কথা বললে শুধুই ঝগড়া হবে, সেজন্যই বলেছি আমি এখন রাখি, তোমার মাথা ঠান্ডা হোক, তারপরে না হয় কথা হবে। আমার মাথার জীবনেও ঠান্ডা হবে না, তুমিও আমার আর জীবনেও ফোন করবা না। জয়, এখন আসবি না, আমার এখন কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। দিদি, কি চাস? আমি এখন একা থাকতে চাই জয়। একা থাকতে চাইলো আর আমি একা থাকতে দিলাম। তুমি একা থাকবা, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুই আমার সামনে থেকে যাবি নাকি মাইর খাবি? সেকেন্ডটাই চুজ করলাম। তুমি মারতে পারো, তাতে যদি বাড়ির পরিবেশ একটু ঠান্ডা হয়। এমনিতেই যে গরম পড়ছে বাইরে, তার মধ্যে তোমার গরমটা আর নেওয়া যেতেছে না। কেন আসছিস? আচ্ছা আপু, কেন এমন করিস বলতো? বাবাও উপদেশ দেয়, ওটাও একটা উপদেশ, আর তেলাপোকাও একটা পাখি। বাবার কথাগুলোরে তুই এত সিরিয়াসলি কেন নেস আমি না বুঝি না। তুই দেখোস না, বাবা যখন বলে তখন আমি এক কান দিয়ে ঢুকাই, আরেক কান দিয়ে এক্সপোর্ট করে দিই। আমি তোর মতো না জয়, আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারি না। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কি জানি না বলতো? হ্যাঁ, কেন তুই সবসময় এরকম করিস? আমি কি জানি না, তুই আমার বল, আমি জানতে চাই। আমি কি এই ফ্যামিলি মেম্বার না? আমার কি সবকিছু জানার অধিকার নাই? তোর বাবাকে তুই ভালোবাসিস? এইটা আবার কোন ধরনের প্রশ্ন? আগে উত্তর দে, ভালোবাসিস? কেন বাসবো না? শুধু আমি কেন, তুইও বাবাকে ভালোবাসিস? না, বাসি না। আর নিজের বাবাকে ঘৃণা করার মতো যন্ত্রণা কোনো কিছুতেই হয় না জয়। আমি চাই না তুই সেই যন্ত্রণার ভেতর দিয়ে যা। তোদের এই সমস্ত উচ্চ মার্গীয় কথাবার্তা না আমার মাথায় ঢুকে না, সো বাদ দে, তোরা যা খুশি কর, আমি এই বাড়িতেই থাকবো না। জয়, জয়, এদিকে শোন। শোন, কি? আমার কাছে আয়। বল। তোকে দেখে আমার ভালো লাগে জয়। তুই তোর দুনিয়ায় সবসময় খুশি থাকিস, তুই তোকে নিয়ে ভালো আছিস। কেন এমন কিছু জানতে চাস বল, যেটা তোর জীবনে দুঃখ নিয়ে আসবে? এসব জানার চেয়ে না জানাই ভালো। আমি চাই না তোর জীবনে কখনো কোনো দুঃখ আসুক। আমি চাই তুই সবসময় ভালো থাক, বুঝতে পারছিস? যেটা অতীতে হয়ে গেছে সেটা নিয়ে একদম ঘাটাঘাটি না, এসব নিয়ে আর প্রশ্ন করবি না। ঠিক আছে, এখন যা ঘুমা, কালকে আমার অফিসে একদম লেট করা যাবে না। আমি ঘুমাবো এখন? তাহলে গেম খেলবে কি? জয়। আচ্ছা যাইতেছি। বাবার সাথে দূরত্ব থাকার কারণেই বাবার বিশাল কোম্পানিতে কখনোই কাজ করার ইচ্ছে আগ্রহ কোনোটাই ছিল না প্রীতির। ছোটবেলা থেকেই নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে ছিল তার। যখন থেকে বুঝতে শিখেছে নিজের বাবার কাছ থেকে একটা পয়সাও নেয়নি সে, নিজে পরিশ্রম করে আজ এ পর্যন্ত এসেছে সে। কাজের জায়গায় প্রীতি খুবই সৎ এবং ডেডিকেটেড, তাই এই বয়সে হেড অফ প্রোগ্রামের মতো পদে দায়িত্ব পেয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে অফিস থেকে তাকে গাড়ি আর একটা লেক ভিউ ফ্ল্যাট দেওয়া হয়েছে। যদিও এই বাড়িতে প্রীতির ছোটবেলা কেটেছে, মায়ের সব স্মৃতি এই বাড়িতেই আছে, তবুও মাঝে মাঝে এই বাড়িতে প্রীতির দম বন্ধ হয়ে আসে। শুধুমাত্র জয়ের জন্য কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে না সে। এবার অফিস থেকে ফ্ল্যাট দেওয়াতে প্রীতির রাস্তাটা আরেকটু পরিষ্কার হলো। সে ভাবে জয়কে নিয়ে এই বাড়ির থেকে চলে যাবে, কিন্তু জয় আর যাই হোক বাবাকে খুব ভালোবাসে। বুড়ো বাবাকে ফেলে জয় যে যেতে চাইবে না এটা প্রীতি জানতো, তবু চেষ্টা করতে ক্ষতি কি? জয় যদি একবারেই না যায় তাহলে সে একাই তার ফ্ল্যাটে গিয়ে উঠবে। একদিন অফিস শেষে ফ্ল্যাটটা দেখতে গেল প্রীতি। খুব সুন্দর ছিমছাম 3 বেডরুমের ফ্ল্যাট। লিভিং রুমের বিশাল জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে লেকের পাশে একটা পার্ক, দূরে শহরের নিয়ন আলো, সব মিলিয়ে ফ্ল্যাটটা খুব পছন্দ হয়ে গেল প্রীতির। এখন শুধু জয়কে রাজি করতে পারলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে প্রীতির। অফিস থেকে আমাকে একটা ফ্ল্যাট দিচ্ছে। ফ্ল্যাটটা তোর ভালো লাগবে জয়, কাল তুই আমার সাথে দেখতে যাবি। ফ্ল্যাট দেখতে যাবে মানে? কিসের ফ্ল্যাট? আমি মনে হয় 1 মিনিট আগেই বলেছি অফিস থেকে আমাকে একটা ফ্ল্যাট দিচ্ছে, ওখানে আমি আর জয় উঠছি। আমাকে জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিয়েছো? আমার মনে হয় আমি যথেষ্ট বড় হয়েছি নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার জন্য। ঠিক আছে,
তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারো, কিন্তু আরেকটা অ্যাডাল্ট মানুষের সিদ্ধান্ত তো তুমি নিতে পারো না। মানে জয়কে যে নিয়ে যাবে বলছো, এই সিদ্ধান্তটা কি জয়ের? ও আমার ভাই, ও আমার সাথেই থাকবে। জয়, তুমি কি যেতে চাও? আচ্ছা, সব সময় কেন তোমাদের এই পাটাপুতার মাঝখানে আমাকে ফেলে চ্যাপটা করো বলো তো? আর আপু, আমাদের এত বড় একটা আলিশান বাড়ি থাকতে তুই কেন ওইখানে যাওয়ার জিদ ধরছিস বলতো? কারণ তোর এই আলিশান বাড়িতে থাকতে আমার দম বন্ধ লাগে। ফাইন, তোমার এখানে থাকতে সমস্যা হলে তুমি চলে যাও, আমার ছেলে আমার সাথেই থাকবে। জয়, তুই কি এখানেই থাকতে চাস নাকি আমার সাথে যাবি তুই? এক কাজ করো, আমি ছুরিটা এনে দিই, আমাকে 2 টুকরা করো, 1 টুকরা তুমি নিয়ে যাও আর 1 টুকরা বাবার কাছে থাক। সবসময় ফাইজলামো কথা বলবি না, তুই যাবি কিনা সেটা বল। শোন আপু, আমিও যাব না আর তোকেও এখান থেকে কোথাও যেতে দিব না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি যাচ্ছি। এই এই আপু শোন না, শোন। জয়, ওকে যেতে দে। কিছুদিন বাইরে থাকলে একাই বুঝবে একা সারভাইভ করার মজা কেমন। উফ বাবা, তুমি একবার একটু আপুকে থাকতে বলতে পারলে না? মানে আমি না বুঝি না তোমাদের এই ব্যাপারগুলো। ও বাবা, ও কোমরের অবস্থা 12টা বেজে গেছে আমার। বাসা মানুষ পাল্টায়, শুধু শুধু তোমার এই রাগ জিদের কারণে আমাকে সাফার করাইতেছো। সমস্যা নেই, আর তোদেরকে বিরক্ত করব না। আপু, খুব বেশি হইলে তুই 1 সপ্তাহ এখানে থাকবি, এরপরে তো আবার এগুলো আমাকে টাইনে নিয়ে যেতে হবে, এরপর আবার আমার কোমর। আমি তোর মতো হইতে পারলে ভালোই তোরে যায়। জীবনে সব কিছু যদি তোর মতো এরকম মজা ভেবে উড়াই দিতে পারতাম। অবশ্য একটা জিনিস ভালো হয়েছে, যেদিন লেট নাইট পার্টি থাকবে তোমার বাসার কথা বলে সুন্দর মতো বাসাতে বেরো যাবো। এসব একদম চলবে না জয়, মন দিয়ে পড়াশোনা করবি আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আর যখন মন চাবে তখন আমি তোমার বাসায় চলে আসবো। আর কালকে থেকে 10-12 বার এই কথা বলে ফেলছো, এবার একটু থামো, ক্ষমা দাও, মাতে মুঝে জানে দো। এখনই চলে যাবি? হ্যাঁ, কেন খুব না একা থাকার জেদ ধরছো? থাকো একা, দেখো কেমন লাগে। শোনো, সাবধান থেকো, আর যদি ভয় পাও আমাকে আচ্ছা ফোন দিও। আমার কথা তোর ভাবতে হবে না, তুই যা। আর শোন, বাইক রাস্তায় চলে, আকাশে না, এটা মাথায় রেখে বাইক চালাবি। বাসে গিয়ে আমাকে জানাবি। ওকে বস, হাস্তা লা ভিস্তা। আসো। কি গোছগাছ সব শেষ? একদিনই কি বাসা কখনো গোছানো হয়? আর তোমাকে যে আমি এতবার ফোন করলাম বিকেলে, ফোনটা ধরলা না কেন? আরে বাবা, আমি মিটিংয়ে ছিলাম আর ফোনটাও সাইলেন্ট করা ছিল। মিটিংয়ে ছিলে তুমি? তাই অর্পণ? হ্যাঁ, এভাবে জিজ্ঞেস করতেছো কেন? তোমার মিথ্যা বলার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আরে বাবা, আমি কেন তোমাকে মিথ্যা বলতে যাব? মিথ্যা বলতেছো না? আচ্ছা, আমার সাথে এসব করার মানেটা কি অর্পণ? আমি কি জোর করে তোমাকে আমার কাছে রাখছি? এই সম্পর্কে কি তুমি কোনোভাবে দায়গ্রস্ত? তোমার এত ভারী ভারী কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। কেন বলছো এসব কথা প্রীতি? এটা কি কি এটা? তুমি মিটিংয়ে থাকলে এই মেয়ে তোমার সাথে সেলফি তুলে চেক ইন দিল কিভাবে? টাইমটা দেখো, দেখো না, ঠিক সেই সময় যখন আমি তোমাকে কল দিচ্ছিলাম। এত বড় মিথ্যা কেন অর্পণ? দেখো, তুমি ভুল বুঝতেছো। ওর আসলে একটা ঝামেলা হয়েছিল, ও কথাগুলো কাউকে বলতে পারছিল না। আমাকে ও অনেকবার রিকোয়েস্ট করেছিল, তাই আমি জাস্ট কথা বলতে গিয়েছিলাম, আর কিচ্ছু না। ও একটা মেয়ে যাকে তুমি তোমার ফ্রেন্ড বলে দাবি করো, তার কথা শোনার জন্য তুমি রেস্টুরেন্টে চলে গেছো। আর আমি যে কোনোদিন বাড়ির বাইরে থাকিনি, সে তার দুনিয়া, তার বাসা বাড়ি সব ছাড়তেছে, কোথায় লেবার পাওয়া যায়, কিভাবে শিফট করতে হয় কিচ্ছু জানি না আমি। তবুও তোমার মনে হয় নাই তোমার একটাবার আসা তো দূরের কথা, অন্তত আমার ফোনটা ধরা উচিত? প্রীতি, জয় তোমার সাথে ছিল তাই তুমি আমাকে একা ফেলে চলে গেছো। বাহ, আমি ইমপ্রেসড অর্পণ। দেখো প্রীতি, এত ডমিনেট করলে না আসলে হয় না। সব সম্পর্কেই 2 দিক থেকেই কিছু না কিছু ছাড় দিতে হয়। যেভাবে তুমি প্রত্যেকটা বিষয়ে আমার থেকে জবাবদিহিতা নাও, আমার পেছনে গোয়েন্দার মতো লেগে থাকো, এভাবে না আসলে সম্ভব না। আমি তো তোমাকে আটকায় রাখি নাই, ইউ আর ফ্রি টু গো। আমার আসলে মনে হয় কি জানো, তোমারই বোধহয় আমার সাথে আর থাকতে ভাল লাগছে না। বিগত কয়দিন ধরেই তুমি খুঁজে খুঁজে কারণ বের করে ঝগড়া করছো আমার সাথে। থাকতে চাও না, এত নাটক না করে সরাসরি বলে দিলেই তো পারো। আমি নাটক করতেছি? আজকে যা হয়েছে সেটা নাটক আমি করছি? আমি তোমার সাথে মিথ্যা বলছি? এসব মিথ্যা আমার তোমার জন্যই বলতে হয়, কারণ না তুমি কারো কোনো সিচুয়েশন বুঝো, না কারো সমস্যা বুঝো।
এসব ম্যাটারের জন্যই তোমার কাছে আমার মিথ্যা বলতে হয়। তুমি শুধুমাত্র নিজেরটাই বোঝো আর নিজের সমস্যা নিয়েই পড়ে থাকো। হ্যাঁ, যার সমস্যা তোমার সমস্যা মনে হচ্ছে তুমি যাও, তার কাছেই যাও। প্রীতি, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির কি দেখছো? বাড়াবাড়ি তো এখন দেখবা। বেরো, তুই এক্ষুনি আমার বাসার থেকে বেরো। আমি না নিজের ইচ্ছায় এখানে আসিনি, তুমি বারবার কল করে আমাকে পাগল বানিয়ে ফেলেছিলে, তাই আমি বাধ্য হয়েছি আসতে। বাধ্য হয়ে আসছিস না? এখন বেরো, বেরো আমার বাসার থেকে। আর কোনোদিন নিজের চেহারা দেখাবি না আমাকে, যা। মানুষের জীবন এতটা অপ্রত্যাশিত যে কখন কি হয় তা কেউ ধারণাই করতে পারে না। প্রীতির জীবনে গতকাল পর্যন্ত পরিবার ছিল, একটা ভালোবাসার মানুষ ছিল, রাগ অভিমান অনেক কিছুই ছিল। আজ হঠাৎ সে লক্ষ্য করলো একাকিত্ব ছাড়া তার জীবনে আর কিছুই নেই। এই জীবনের সাথে সে আগেও পরিচিত ছিল, সে সারা জীবন নিজেকে একাই মনে করেছে। তবুও জয়ের সাথে খুনসুটি, বাবার সাথে তর্কাতর্কি, এসব জীবনেরই একটা সম্পূর্ণতা ছিল। আজকে এই এত বড় ফ্ল্যাটে প্রীতির নিজেকে যতটা একা লাগছে তত একা তার কোনোদিন লাগেনি। অর্পণের সাথে তার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। প্রীতি বুঝতে পারছিল সম্পর্কটা টিকবে না। তবু আজ যখন একেবারে আলাদা হয়ে গেল, প্রীতির মনে হচ্ছে যে যেন কিছুতেই সহ্য করতে পারবে না। কিন্তু মানুষ সহনশীল জাতি, সে সব কিছু সহ্য করে বেঁচে থাকে। ধীরে ধীরে ফ্ল্যাটটার সাথে সাথে নিজেকেও খানিকটা গুছিয়ে নেয় সে। সকালে অফিসে যায়, সন্ধ্যায় আসে, বাড়িতে এসে গোসল করে ইদানিং প্রতিদিন বাড়ির সামনের পার্কটাতে হাঁটতে যায় সে। পার্কটার নামটা তার খুব ভালো লেগে যায়, কোলাহল। পার্কটাতে বেশ পুরনো পুরনো বিশাল গাছ, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। সন্ধ্যা ছুঁই ছুঁই সময়টাতে এখানে হাঁটতে বেশ ভালো লাগে। অন্ধকার যত ঘনিয়ে আসে মানুষ তত কমতে থাকে। প্রকৃতি আর নীরবতার মিশেলে এই জায়গাটা হয়ে ওঠে রহস্যময়ী। হ্যালো, কই তুই বাসায় গেছিস? না, হাঁটতেছি পার্কে। প্রত্যেক দিনে পার্কে তুই কি করিস সন্ধ্যার সময়? তোর দুলাভাই খুঁজি। আমাকে আগে বলবি না, আমিও আসতাম। তুই তো খুঁজে বের করবি টাকলা বা ভুরিওয়ালা কাউকে। জয়, চুপ কর তো। শোন, সোনিয়া প্যারিস গেছে, ও পারফিউম শপিং করতেছিল, তো ফোন দিয়ে আমাকে বললো যে যেহেতু আমার বোনের পারফিউমের খুব শখ, সো এই কারণে তোরে ফোন দিলাম। এখন তুই যেহেতু চুপ থাকতে বলতেছিস, আমি তাহলে চুপ থাকি। এই না 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 না, শোন 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 শোন, আমি তোকে পারফিউমের নামটা টেক্সট করে পাঠাচ্ছি, ওকে একটু দিয়ে দিস। কি হয়েছে আপু? হ্যাঁ, না না কিছু না। কি যেন বলতেছিলাম তোকে? আরে পারফিউমের কথা। আর তুমি তো পারফিউম ইউজ করো না, মানে স্প্রে করো না, গায়ে ঢালো, শাওয়ার না ওটা দিয়ে। কাজ করে তোমার একটা ভালো বুদ্ধি দিই, তুমি না পারফিউমের বদলে আতর ইউজ করো। আর তার থেকেও ডেঞ্জারাস হইতেছে ওই নবপুরের ওইদিকে আতরের মাল পাওয়া যায়, ওগুলো এনে দিব না এক বালতি, ওগুলি দিয়ে গোসল করো। চুপ থাক, আমি তোকে নাম পাঠাচ্ছি, এখন রাখতো। আচ্ছা ঠিক আছে। এই এই কে আপনি? কি করছেন? গন্ধ, এত কড়া গন্ধ। এই সরেন সরেন আপনি, আমি কিন্তু পুলিশ কল করব। পাগল নাকি? এই কই যাস? কই যাস কই? গন্ধ, কড়া গন্ধ। এত কড়া গন্ধ। আপনি ওই লোকটা না? ওইভাবে চলে আসলি কেন? আপনি আপনি এখানে কিভাবে আসছেন? হ্যাঁ, গন্ধ শিক্ষা চলে আসছি। আমি তো আর যাব না। কে কে ওখানে? কে কে ওখানে? মোবাইল কোথায়? মোবাইল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো। প্রীতি, এত রাতে? আমি বাসায়, মানে কি কি
কি হয়েছেটা কি? আমাকে বলো, কোনো সমস্যা? জয়, জয় শোন। আরে বাবা, আমি জয় না, আমি অর্পণ। কি হয়েছে বলো প্রীতি। না না, কিছু না, সরি। আমি জয়কে ফোন করতে, সরি। প্রীতি, প্রীতি, এই প্রীতি, দরজা খোলো। প্রীতি, প্রীতি। হ্যালো, হ্যাঁ জয়। হ্যাঁ ভাইয়া। আরে বাবা, কতক্ষণ লাগবে তোমার? আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু ও দরজাই খুলছে না। এই তো ভাই, আমি অলমোস্ট চলে আসছি। আমি নিচে লিফটে। প্রীতি, এই প্রীতি, দরজা খোলো। প্রীতি। ভাইয়া কি হয়েছে? দরজা খুলে না এখনো? সেসব পরে শুনো, দরজা ভাঙতে হবে। ধাক্কা দাও। ঠিক আছে, 1 2 3। প্রীতি, আপু, এই আপু, প্রীতি। আপু, এই আপু, তোর কি হয়েছে? আপু তোর কি হয়েছে কি? ভাইয়া, এই ভাইয়া, এদিকে আসো জলদি। কি হয়েছে? প্রীতি, প্রীতি। ভাইয়া দেখো না কেমন করতেছে আপু। প্রীতি, কি হয়েছে তোমার? জয়, জয়, তুমি এদিকে এসো। প্রীতির অবস্থা থেকে যে কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। মাথা একেবারে 360 ডিগ্রিতে ঘুরে আছে, তার উল্টো হয়ে মেঝেতে বসে আছে। কখনো কান্না করছে, আবার হাসছে। ওর চোখের ভেতর একবার ভয়ঙ্কর ভয় আর একবার হিংস্রতা ভেসে উঠছে। আর পুরো ঘরটাতে একটা বিচ্ছিরি গন্ধ পাওয়া যাচ্ছে। মানুষ পচে গেলে যেমন গন্ধ ছড়ায়, ঠিক তেমন। অর্পণ ঠিক বুঝে গেছে ঘটনা অন্য। জয়কে ডেকে সে সব কিছু খুলে বলে এবং তার সিদ্ধান্ত নেয় সেদিন রাতেই গাজীপুর যাবে। গাজীপুরে অর্পণের পরিচিত একজন আছে, যে প্রায় 70 বছর ধরে এসব অপশক্তির সাথে লড়াই করে চলেছে। তাকে ফোন করে সব জানায় অর্পণ। শুনে সে সাথে সাথে প্রীতিকে নিয়ে যেতে বলে, কিন্তু প্রীতিকে কোনোভাবেই বাসা থেকে বের করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত উপায় না দেখে তার হাত পা বেঁধে কোনো মতে গাড়িতে তুলে জয় আর অর্পণ রওনা হয় গাজীপুরের পথে। জয় ভাই আমার। আপু, আমি ব্যথা পাচ্ছি তো, আমার হাতটা খুলে দে ভাই। খবরদার জয়, জয় খবরদার, এসব কথা কিন্তু ও বলতেছে না। তুমি একদম পেছনে তাকাবা না। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কোথায়? ওর ঘ্রাণ শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এর তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ভাইয়া, ভাইয়া এইসব কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হলো ভাইয়া? জানি না, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। জয়, জয় কি হয়েছে? আমি এখানে কেন? আর আমার হাত পা বাঁধছে কে? আপু তুই জানিস না তোর কি হয়েছে? না, কি? আরে কি হয়েছে? আর আচ্ছা, আগে আমার এই হাত পায়ের বাঁধন খোলা, আমি ব্যথা পাচ্ছি। আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? হ্যাঁ, দাঁড়াও, আমি খুলে দিতেছি। নে তাড়াতাড়ি দে। আপু, ভাইয়া ভুল করে ফেলেছিস। না, কি ব্যাপার, তুমি বাইরে বের হয়েছো কেন? গাড়ি ঠিক হয়ে গেছে, চলো। কোথায় যাবেন? কোথায় যাব মানে?
কি বলছো তুমি জয়? যেতে তো পারবা না। জয়! পুলিশ এসে গাজীপুরের হাইওয়েতে দুজন পুরুষের লাশ উদ্ধার করে। পরিচয় জানতে পেরে প্রীতির বাবাকে ফোন করে। প্রীতির বাবা এসে জানায় এই গাড়ি তার মেয়ের। এরপর থেকেই প্রীতিকে খোঁজা শুরু হয়, কিন্তু প্রীতিকে কেউ আর কখনোই খুঁজে পায়নি। কোথায় গেছে সে, কি হয়েছে তার সাথে কেউ জানে না। আর ওই পার্কে এখনো মানুষ বিকেল সন্ধ্যায় হাঁটতে যায়। কেউ জানে না যে তাদের সাথেও কি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, যার নাম কোলাহল। লিখেছেন রকিবুল ইসলাম রায়হান। আর কুয়াশা ক্লাসিক আজকের মতন এখানে শেষ করতে হচ্ছে। যাবার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত আরজে শারমিনের ইউটিউব অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন। আর এছাড়াও আমাদের নিয়মিত আয়োজন থাকছে ভয়, যা আপনারা পরবর্তীতে শুনতে পাবেন। তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কুয়াশা ক্লাসিক ভয় দুটোই নিয়মিত শুনবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে ভালো থাকবেন।